যে তোমাকে মমতা যে সিটটা দেয় তুমি তো জিততে পারবে না। সেদিনকে আমি অবাক হয়ে গেছিলাম। মমতা ব্যানার্জির সিম্পলিসিটি অ্যাসেট ছিল। অভিষেকের সিস্টেমটা ছিল বেশিরভাগ ওয়ান ওয়ে। ওর যে জীবনযাপনটা সেটাই কিন্তু মানুষের আপত্তি। দিদি বোধহয় জেদ হয়ে গেছে। অনুব্রত মণ্ডল নিয়ে যখন আমি কমপ্লেন করতাম, নেতা কর্মীরা অপমানিত বিরক্ত বোঝানোর জন্যও কিন্তু অনেকে হারিয়েছে। শতাব্দীরা দিদির সঙ্গে যে সম্পর্ক, তাতে যদি ফোন করে তাতে সাবজেক্ট জিজ্ঞেস করার কারণ আছে। তবে শুভেন্দু শুরু ভালো করেছে, যখন যে দলে থাকবে তখন তার মতো। উনি খুব সম্মানীয় ব্যক্তি, ওনার সম্বন্ধে আমি কিছু করতে চাই। তিনি তৃণমূলের আদি তারকাদের একজন, 4 বারের সাংসদ, অধুনা বিদ্রোহী। তৃণমূলের টিকিটে জেতা যে সাংসদেরা চিঠি দিয়ে এনডিএকে সমর্থন করার কথা জানিয়েছেন, তাদের মধ্যে তিনিও রয়েছেন। অতীতে স্থানীয় নেতৃত্বের সঙ্গে বিরোধ বেঁধেছিল বীরভূমের সাংসদের। এবার তার নিশানায় দলের শীর্ষ নেতৃত্ব। মুখোমুখি শতাব্দী রায়। দিদি, আমার প্রথম প্রশ্ন, তৃণমূল দলটা কি আগামী দিনে থাকবে? আমার কোনো ধারণা নেই। মানে এরকম দল হারার পরে 1 মাসের মধ্যে এরকম যে কোনো দলের ভাঙন হয়েছে বা এরম ভাবে সবাই চলে গেছে বা দল এরম ভাবে ভেঙে পড়েছে, এই ইতিহাস ভারতবর্ষে বা পৃথিবীতে আছে বলে আমার রাজনৈতিক বুদ্ধিতে নেই। তো তাই জন্য আমি বলতে পারবো না। তবে এটা দুঃখের যে দলটা এত কম দিনে, এত দিনের লড়াইয়ের ফল দিদি যখন দল বানিয়েছে এবং এত তাড়াতাড়ি দলটা ভেঙে গেল, মানে এত কম দিনে। এই হার তো সব দলেরই হয়, জিত সব দলেরই হয়। হার জিতের মধ্যেই রাজনৈতিক জীবন। কিন্তু সেখানে হারের সঙ্গে সঙ্গে এত তাড়াতাড়ি রেজাল্ট হবে, তার মানে ভাঙন ছিল। হয় না, যদি ধরো তুমি বলো যে ওদের সংসারটা ভেঙে দিল আর একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যদি কথা হয়, তাহলে ওর হাজবেন্ডের আগে বোধহয় তৃতীয় ব্যক্তি এসে ভেঙে দিল। তা তো নিশ্চয়ই নয়। যদি ওদের মধ্যে ভালোবাসা থাকে তাহলে তৃতীয় ব্যক্তি আসতে পারে না। তৃতীয় ব্যক্তি তখনই আসে যখন তাদের মধ্যে ভালোবাসা না, কোথাও একটা গ্যাপ থাকে। ওই ভ্যাকুমটা ক্লিয়ার করার জন্যে তৃতীয় ব্যক্তি আসে। ঠিক সেরকম যদি শুধু হারের জন্যেই দল ভাঙতো তা নয়, কিন্তু এতদিন ধরে এতগুলো মানুষের অভিযোগ জমা হচ্ছে বলে এত সহজে ভেঙে গেছে। 2009 সাল থেকে আপনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন। আমরা দেখছি 2011-র পর যখন দলের সুদিন, তখন অনেকে এসেছেন, কিন্তু আপনি তার আগে থেকে দলের সৈনিক। কি এমন ঘটলো যে আপনারা আজকে এই জায়গায় দাঁড়িয়ে? আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে আগে কি হয়েছে কি না হয়েছে, সত্যি তো আমি 2009 তখন সরকার ক্ষমতায় ছিল না, এবং যে সিট আমাকে দেয়া ছিল, আমার মনে আছে প্রণব মুখার্জি বলেছিলেন যে তোমাকে মমতা যে সিটটা দেয় তুমি তো জিততে পারবে না, তুমি তো দেখো এই এতখানি হারা সিট, 42 বছরে কেউ জিতেনি, তুমি জিতবে, এইসব বলে টলে আমাকে আমি ভয় পেয়ে গেছিলাম। তো সেখান থেকে সত্যি জিতে আসা, সেখান থেকে যদি বাকি যে কারণ হতে পারে হোক, সেটা আমি ভুলেও গেছি। আমার যদি বলা যায় কোন কারণে আমি এই সিদ্ধান্ত নিলাম, সেটা হচ্ছে 4 তারিখে হারের পরেও সিদ্ধান্ত নিইনি। 4 তারিখে হারের পর দুঃখে ভেঙে পড়েছি, কিন্তু 4 তারিখের পর যেদিনকে দিদি আমাদেরকে ডাকলেন আলোচনার জন্যে, 10 দিন না 12 দিন পর, সেদিনকে আলোচনায় আমার ধারণা ছিল যে এই আলোচনার জন্য যাচ্ছি, যে কেন আমাদের হার হলো, কি কারণে আমরা এই রেজাল্ট করলাম, কোথায় আমাদের বিশ্লেষণ প্রয়োজন, বা সেটা হলো না এবং কেউ কোনো কথা বলতে পারলো না। সেদিনকেই বাড়ি ফিরে এসে মনে হলো যে না, এর কোনো মানে ইচ্ছেই নেই। হয় না যে রেজাল্ট যদি খারাপ হয়, পড়াশোনাতেও যদি রেজাল্ট খারাপ হয়, চ্যানেলের টিআরপিতেও যদি কমে যায়, কিংবা ভোটের ক্ষেত্রে যদি হার হয়, তো অ্যানালিসিস হবে না এই বুথে কেন এত কম ভোট হলো, কী কারণে, সেটা আমরা রিপিট যাতে না হয় আমরা সেটাকে মানে ঠিক করবো, যাতে আমরা ভবিষ্যতে করি। যদি ভুলটাই আমরা না ধরলাম, ভুলটাই আলোচনা হলো না, তাহলে তো ভুল ঠিক করার কোনো জায়গাই নেই, বা আবারও ভুল হবে, আবারও তো হারই হবে। কারণ জেতার তো কোনো জেতার সিস্টেম তো তাই হবে যে তুমি হারলে কেন সেটাকে রিপেয়ার করার কোনো আলোচনাই হলো না, কোনো কথাই হলো। সেদিনকে আমি অবাক হয়ে গেছিলাম এবং আমি ভাবতে পারলাম না এরকম ডিজাস্টারের পর কোনো দল এই নিয়ে আলোচনা করবে না, এমনি কথা শুনিয়ে ছেড়ে দেবে। সেদিনের বৈঠকে ঠিক কি হয়েছিল? আপনারা দলের এতদিনের পুরনো সৈনিক, আপনারা কথা বলতে পারলেন না, তাহলে কি ঘটেছিল সেদিনে? সেদিনকে দিদি যেমন কথা বলে, দিদি খালি বলল, অভিষেক খালি বলল, এবং কল্যাণ ব্যানার্জি কোর্টে কি হয়েছে সেটা কল্যাণ ব্যানার্জি বলল, জাজ কি বলেছে, উনি কিভাবে কেস লড়েছেন সেগুলো বলল, এটাই।
আমরা শুনলাম। আমি একটু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে আসবো। গত বেশ কয়েক বছর ধরে দলের বেশ খানিকটা রাশ ওনার হাতে। কোথাও গিয়ে কি মনে হয় যে সেই জায়গাটাই দলকে এই জায়গায় নিয়ে এসেছে বা এই পরিণতির জন্য দায়ী? আমার সেটা মনে হয় না। আমার সেটা মনে হয় যে ধরো অভিষেককে যদি বলা হয় যে ওর সিদ্ধান্তে ভুল হয়েছে, তা আমি বলবো ওর সিদ্ধান্তে ঠিকও তো হয়েছিল। ও সিদ্ধান্তে জিতেও ছিল, ম্যান অফ দ্য ম্যাচ বলা হয়েছিল ওকে। সুতরাং ওর সিদ্ধান্ত তো নিতেই হবে একটা। সেই সিদ্ধান্ত টাইমের, যদি সময়ের ভালো মন্দ বিচার করা হয়, ভাগ্যকে বিচার করা, সেই সময়ে ভালো হয়, খারাপও হতে পারে। সিদ্ধান্ত নিয়ে আমার কোনো অভিষেকের উপর কথা নেই যে হ্যাঁ সিদ্ধান্ত নিয়েছে সেটা ক্লিক করেনি। কিন্তু যেটা আমার বলার আছে সেটা হচ্ছে ওর যে জীবনযাপনটা, সেটাই কিন্তু মানুষের আপত্তি। মানে ওর যে মানে তৃণমূল তো মমতা ব্যানার্জির সিম্পলিসিটি অ্যাসেট ছিল। তৃণমূলের মমতা ব্যানার্জি মানুষের ভালোবাসার কারণ তার সাধারণ জীবনযাপন। সেইখান থেকে এত অসাধারণ জীবনযাপন এত বেশি তফাৎ হয়ে গেল, সেটা মনে হয় মানুষের কাছে ভালো মেসেজ পৌঁছলো না, এবং কর্মীদের কাছেও সেটা খুব অভিযোগের জায়গা, নেতা নেত্রীদের কাছেও সেটা অভিযোগের জায়গা তৈরি হলো, এবং সেটারই ফল বোধহয় এটা আরো বেশি করে হলো। আপনি সাংসদ এবং অভিনেত্রী, আপনার আলাদা পরিচয় রয়েছে সেই জায়গা থেকে। আপনাকেও কি অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতে গেলে? আমি যে ডেপুটি লিডার থাকার সময় না, অ্যাপয়েন্টমেন্ট তো নিশ্চয়ই, কিন্তু আমার সঙ্গে ফোনে কানেকশন ছিল, বা আমার কোনো সিদ্ধান্তে বা ফোন করতে এটা বলবো না যে না ফোন ধরতো না বা কথা বলতো না, বা এটা ঠিকই করতো। কিন্তু যদি মানে অভিষেকের সিস্টেমটা ছিল বেশিরভাগ ওয়ান ওয়ে, মানে ও যদি চায় তোমার সাথে দেখা হতে পারবে, তুমি যদি চাও সেটা দেখা হওয়াটা কিন্তু সবসময় সম্ভব হবে বলে হতো না, হয় না। এখনো দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি কোথাও গিয়ে ফেল করলেন? তার ইনস্টিংস, এতদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, এই ফলাফলের নিরিখে কোথাও কি তিনি ফেল করেছেন? কিন্তু আমার কি মনে হয় মমতা যে খুব জেদ্দে, তো মানে জিদে মানুষের জয়, ওনার যত জিদের জন্য জয় হয়েছে, এই ক্ষেত্রেও বোধহয় কোথাও যেন উনি জিদ ধরে নিলেন। মানে হয় না যে সবাই বলছে এটা করতে, আমি করব না, সেই সেই জেদটাই বোধহয় এই ক্ষেত্রে ভুল হলো। কারণ যদি সবাইয়ের কথাকে একটু একটু করে মূল্য দিত, 2% 3% করেও শুনতো, তাহলে তো সিদ্ধান্তগুলো কিছু পাল্টাতো। কিন্তু একদমই সিদ্ধান্ত পাল্টালো না, এখনো অব্দি একই জায়গায় বসে আছে। আমার মনে হয় দিদি বোধহয় জেদ হয়ে গেছে যে না তোমরা এটা বলছো, আমি শুনবো না, সেই জায়গা থেকে বোধহয় এটা করলেন উনি। আপনি যেমনটা বললেন যে বীরভূম অত্যন্ত টাফ ফাইট ছিল আপনার জন্য 2009-এর প্রেক্ষিতে যদি আমরা দেখি, আপনি ওই জায়গায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে বেশ কয়েকবার তার বিভিন্ন কাজের জন্য ক্রিটিসাইজ করেছেন। কি মনে হলো যে দল কোথাও গিয়ে সেই অভিযোগটাকে হালকাভাবে নিল, গুরুত্ব দিল না? কি মনে হয়? অনুব্রত মণ্ডল নিয়ে যখন আমি কমপ্লেন করতাম, তখন তো অনুব্রত মণ্ডলকে সমর্থন করা হতো। তখন তো মঞ্চে গিয়ে অনুব্রতকেই সমর্থন হতো, ঘুরিয়ে ফিরিয়ে বোঝানো হতো যে ও ঠিক, বা আমাকে বলা হতো ও ঠিক। তারপরে কিন্তু আরেকটা কথা আছে যে তখন আমি যেমন অনুব্রত সম্বন্ধে কমপ্লেন করতাম, আমি তখন অত রাজনীতি বুঝতাম না, আমার মনে হতো যে মানে আপেক্ষিকভাবে যেগুলো ভুল মনে হতো। কিন্তু পরে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, অনুব্রত মণ্ডল কিন্তু দলের জন্য ঠিক ছিল, এবং দলকে ভালোবাসতো, এবং সংগঠনটাকে অনুব্রত কিন্তু ধরে রেখেছিল, এবং সেটা কিন্তু মমতা ব্যানার্জির বিচক্ষণতা সেটা প্রমাণ দিয়েছে। পরে আমি বুঝতে পেরেছিলাম যে এই ক্ষেত্রে মমতা ব্যানার্জি ঠিক, আমি ভুল। 4 তারিখে যখন ফলাফল ঘোষণা হলো, তার আগে কি কোথাও আঁচ পেয়েছিলেন যে দলের এই জায়গায় আসতে পারে? মনে হতো না, কিন্তু পুলিশ যখন বদলে গেছিল তখন একটা মনে হতো, আমি বলতাম যে পুলিশ বদলে যাওয়া কিন্তু খুব সাংঘাতিক মেসেজ। যে পুলিশ যখন আমাদের কথা শুনছে না, পুলিশ যখন বিজেপিকে সাপোর্ট দিচ্ছে, তার মানে কিন্তু পুলিশ বুঝতে পারছে কোথাও যেন পরিবর্তন আসছে। এটা একটা বিরাট মানে অ্যানালিসিস আমার ছিল। আর দ্বিতীয়ত মানুষের এত বেশি বিক্ষোভ, এত বেশি মানে ক্ষোভ প্রকাশ, এত বেশি দুর্নীতির এগেনস্টে মানুষ বলতে শুরু করেছিল, সেটাও মনে হতো যে একটা বিশাল কিছু হওয়ার। তবে এটাও মানে মনে হতো যে ভোট হলে কিন্তু ওরা বিপক্ষেই ভোট দেবে, কারণ ওদের যা রিয়াকশন দেখতাম। কিন্তু তারপরেও একটা কথা আমার কিরকম ব্যক্তিগত মনে হচ্ছিল যে এবারটা জিতবে, এর পরের বার আর জিতবে না, কিন্তু এবারটা জিতবে এটা মনে হতো। তারও কারণ ছিল যে
দিদির একটা কারিশমা তো সবসময় থেকেছে, এবং গতবারও বলা হয়েছিল কিন্তু দিদির কারিশমা অনেক বেশি ভোট পেয়েছিল। এবং এটাও মনে হয়েছিল যে অভিষেক যখন আগের কাউন্টিং গুলো আমাকে বলেছিল যে কত সিট পাবে, মিলে গেছিল। এবারেরটাও যখন বলেছে সেটাও মিলবে আমি ভেবেছিলাম, কিন্তু সেটা মেলেনি। কোথাও বোধহয় ও মিসগাইডেড হয়ে গেছিল আইপ্যাকের দ্বারা। কি মনে হয় আইপ্যাকই কি তৃণমূলের কিছুটা এই ফলাফলের জন্য দায়ী? হ্যাঁ, কারণ যদি তোমাকে আমি কোনো চার্জ দিয়ে তুমি সার্ভে করে এসো, সার্ভে যদি ভুল হয়, যেখানে 200 ভোটে জেতার কথা, হারার কথা, সেখানে যদি তুমি সার্ভে করে বলো যে না 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 ওখানে 2000 ভোটে জিতবে, তো অভিষেক ব্যানার্জি তো মাঠে নেমে দেখছে না, তো অভিষেক ব্যানার্জি সেই রিপোর্টে অঙ্ক হিসেব করছে, আচ্ছা 2000 4000 এছাড়া এখানে এত ভোটে জিততে হবে। তা তো ওদেরই তো ভুল এটা। আর দ্বিতীয়ত ওরা যে ব্যবহার কর্মীদের, পুরনো কর্মীদের সঙ্গে, নেতাদের সঙ্গে করছিল, সেটা ওরা মানে নেতা কর্মীরা অপমানিত, বিরক্ত সবকিছুতে হয়ে গেছিল ওদের জন্য। কারণ আমার ধারণা ওদের থেকে রাজনৈতিকভাবে অনেক বেশি অভিজ্ঞ আমাদের দলের নেতারা, কর্মীরা, তারা অনেক বেশি, মানে তাদের কাছে হয়তো এই জেএনইউ এর ডিগ্রি বা সেন্ট জেভিয়ার্সের বা প্রেসিডেন্সির ডিগ্রি নেই, কিন্তু তাদের কাছে অভিজ্ঞতা আছে, যেটা তারা কিন্তু দলকে এতদিন ধরে এগিয়ে নিয়ে গেছিল। সেখান থেকে আমার ধারণা যে আইপ্যাকের ব্যবহার তাদেরকে দুঃখ দিচ্ছিল, এবং তারা ভাবছিল যে ওদের যা হচ্ছে হোক, এবার বুঝুক ওরা। বোঝানোর জন্যও কিন্তু অনেকে হারিয়েছে, মানে অনেকেই ভেবেছে যে বোঝা উচিত বা দলের শিক্ষা হওয়া উচিত। এটাও কিন্তু অনেকের মধ্যে কাজ করেছে, অনেক কর্মী নেতাদের মধ্যেও কাজ করে, দলের এবার শিক্ষা হওয়া উচিত এই শব্দটা ভেবে। 2021 সালে যদি আমরা বিধানসভা নির্বাচন দেখি, প্রশান্ত কিশোর আইপ্যাকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল, কিন্তু গত কয়েক বছরে যদি দেখি আইপ্যাকের সেভাবে বাংলার ক্ষেত্রে তার ছায়া ছিল না। এটা গিয়ে কি কোথাও একটা ফ্যাক্টর হয়েছে? না, আমার কাছে ধারণা যে প্রতীক জৈন ব্যবসাদার, প্রশান্ত কিশোর রাজনীতিবিদ। সেই কারণে প্রতীকের কনসেপ্ট, প্রতীকের অ্যাটিটিউড আইপ্যাকের প্রতি যেরকম হবে, বা দলের প্রতি যে যে ডিসিশন এগুলো নিয়েছে, সেগুলো ব্যবসাদারির ভাবনা থেকে হয়েছে হয়তো। কিন্তু প্রশান্ত কিশোর তো পলিটিক্যাল লোক, ওর কোয়ালিটি অনেকবারই প্রমাণ করেছে যে ঠিকঠাক। তো সেই ঠিকের মধ্যেই আমরা পড়েছিলাম যে প্রশান্ত কিশোরের বুদ্ধি কাজে লেগেছিল, কনসেপ্ট কাজে লেগেছিল, যেটা পরে প্রতীকের ক্ষেত্রে মনে হয় যে ডিফারেন্স অনেকটাই প্রতীকের সঙ্গে প্রশান্তের। আপনার দলেরই সাংসদ মহুয়া মৈত্র তিনি বারবার বলেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে কটূক্তি করেছেন তার বিষয়ে। আপনার সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে কাজ করা সংসদের অন্দরে বা তার দলীয় অন্দরে কিরকম অভিজ্ঞতা? অ্যাকচুয়ালি আমি ওনার সঙ্গে কিছু বলতে চাই না। আমি বলি যে উনি খুব সম্মানীয় ব্যক্তি, ওনার সম্বন্ধে আমি কিছু বলতে চাই। আমি আরো আপনার এক রাজনৈতিক সহকর্মীর প্রসঙ্গে আসি, কুণাল ঘোষ। তিনি বলছেন যারা এই ধরনের এখন মন্তব্য করছেন তারা কেন 4 তারিখের আগে বলেননি? দিদির দলের প্রতীক, জোড়াফুল প্রতীক নিয়ে তারা সামনে গিয়েছেন মানুষের এবং জয়ী হয়ে এসেছেন, তারা আগে কেন বলেননি? আগে তো বলেছে, এটা ঠিকই যে মমতা ব্যানার্জি প্রতীক নিয়ে তো জয়ী হয়েছে, মমতা ব্যানার্জি ছাড়া তো জয়ী হয়নি, কিন্তু সবাইও জয়ী হয়নি, এটাও তো ঠিক। যদি সেই প্রতীকটাই একমাত্র হতো তাহলে 42 জনই জিততো, তা হয় না, বা কখনোই হয় না। আবার এটাও ঠিক যে এই ক্ষেত্রে প্রতীকই জিতেছে, বা মমতা ব্যানার্জির মুখটা অসম্ভব জনপ্রিয়, তার জন্য জেতা। আর 4 তারিখের আগে বলেনি, এটা ভুল। 4 তারিখের আগে সবাই বলার চেষ্টা করেছে, বলেছে, এবং বললে কি হয় সেটাও, বললে কতটা শোনা হয় কতটা শোনা হয় না সেটাও কুণাল জানে। আপনি আগে বলেছেন শোনা হয়নি এরকম কোনো ঘটনা? হ্যাঁ, আমি তো বললাম, আমি তো নির্বাচনের যখন আমাদের প্রার্থী ঘোষণা হবে তখনও আমি দিদিকে ফোন করেছিলাম যে আমি একটু বসতে চাই আমার এলাকার কথা নিয়ে, আমার পার্সোনাল কথা নিয়ে নয়, পার্সোনাল কোনো চাহিদা নয়, এলাকার কথা নিয়ে আমার কিছু বলার ছিল, যে কি হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, কোনটা নজর দেওয়া উচিত, সেগুলো দিদি অফিস থেকে আমার কাছে ফোন এসছে, অফিস থেকে ওনার ওএসডিকেও ফোন করেছিলেন যে আপনি দেখা করতে চেয়েছেন, আপনার কারণ কি, সাবজেক্টটা কি।
তো সেটা কি তোমার মনে হয় যে একটা 4 বারের এমপি যদি তার নেত্রীকে ফোন করে এলাকার কথা বলার জন্যে, কিংবা শতাব্দী রায়ের দিদির সঙ্গে যে সম্পর্ক, তাতে যদি ফোন করে, তাতে সাবজেক্ট জিজ্ঞেস করার কারণ আছে? বা সাবজেক্ট জিজ্ঞেস করাটা খুব সম্মানের? তো জানি না, আমাকে ফোন করে জিজ্ঞেস বলেছিল যে আপনার সাবজেক্ট কি বলুন, তারপর উনি দেখা করবেন। মানে ব্যাপার তাই হচ্ছে, সাবজেক্ট কি বলুন, তারপরে একটা দেখা করবেন। তারপরে আমি আর সাবজেক্টও বলার প্রয়োজন মনে করিনি বা দেখা করারও প্রয়োজন মনে করিনি। কিন্তু তারপরেও আমি যখন দেখছি ডুবে যাচ্ছি, তখনও আমি দিদিকে হোয়াটসঅ্যাপ করেছি যে এই হচ্ছে, এটা করলে ঠিক হবে, এখনো টাইম আছে দিদি, এটা করুন, এটা করুন। তা তো এক লাইনের উত্তর এসছে দলের কাউকে, মানে আমার ওখানকার কাউকে খারাপ বলে, যে ওর বদমাইশি, তুমি এর মধ্যে ঢুকো না। আর এইগুলোই বোধহয় খুব পুঞ্জীভূত হচ্ছিল। হওয়া কথা, তাই না? মানে যদি আমার ভাবনাগুলো ভুল হতো, তারপরে বীরভূমের রেজাল্ট দারুণ হতো, তাহলে আমি মেনে নিতাম। যেমন আমি আজকে মানছি যে অনুব্রত সম্বন্ধে দিদি যা বলতো আমি ভুল ছিলাম, আমি তো মানছি। সেরকম আমিও মানতাম যে হ্যাঁ দিদি, আমি যেটা বলতে চেয়েছিলাম আপনি শোনেননি, ভালো করেছেন, একদম রেজাল্ট আপনার দূরদর্শিতা, আমি বলছি আমার ভুল। কিন্তু যেহেতু শোনেনি, আমি এখন ভাবতেই পারছি যে আমারটা শুনলে বেটার হতো। ভূপেন্দ্র যাদবের বাড়ি, কেন্দ্রীয় মন্ত্রী, তার বাড়িতে বৈঠক, আপনারা একাধিক তৃণমূলের যারা সাংসদ তারা উপস্থিত ছিলেন। এই 20 জনের অবস্থান কি, তাদের মধ্যে কি সায়নী ঘোষ মালারায়ও আপনাদেরকে সমর্থন দিচ্ছে এই মুহূর্তে? আমি জানি না, সেদিনকে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ এরা ছিল না, তারপরে কি হয়েছে আমি জানি না। আপনাদের এখন তাহলে অবস্থান কি? আপনারা এনডিএর সঙ্গেই থাকছেন? আমরা ইন্ডিয়ার থেকে বড় কথা, আমরা এখন একটা অন্য ব্লকে আছি। মানে আমরা 20 জন একটা আলাদা জায়গায় বসা, এটা যদি মনে করো সিম্বলিক প্রোটেস্ট দলের বিরুদ্ধে, যে আমরা একসঙ্গে বসবো না, আমরা পাশে অন্য জায়গায় বসবো। আপনাদের তো দেখি সংসদের মধ্যে থেকে বহু খুনসুটির ছবি, সহকর্মীদের যেরকম ছবি সামনে আসে সেরকম দেখা যায়। যে কিছুদিন আগেই দেখছিলাম যে সৌগত রায়ের সঙ্গে জুন মালিয়ার একটা কথোপকথন, সেই জায়গাটা কোথাও গিয়ে মিস করবেন? সৌগতদা জানে, সৌগতদা বেশি মিস করবে। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দিল্লিতে গেলেন আপনার বাড়িতে, কি কথা হলো? অ্যাকচুয়ালি আমাদের এলাকায় কিভাবে কাজ করব বা সরকার কতটা সাপোর্ট দেবে, উনি যদিও বলেছেন যে আমরা এমপি ল্যাড ছাড়াও চিফ মিনিস্টার ফান্ড থেকে আমাদের ডেভেলপমেন্টে হেল্প করবেন এগুলো, এবং এলাকার কিছু কিছু প্রবলেম যেগুলো সলভ মানে করার জন্য রিকোয়েস্ট আসছে, সেগুলো আমরা বলেছি। এবং উনি এটাও বলেছেন যে এরম নয় যে আপনারা অসম্মানিত জায়গা হবে না, আপনাদেরকে বিরোধী জায়গায় থাকলেও আপনাদেরকে সম্মান দিয়ে আমরা কাজ করাবো। এই 20 জনের সংখ্যাটা কি আরো বাড়বে আগামী দিনে? আপনারা কি তৃণমূলের প্রতীকের জন্য আবেদন করবেন আলাদা করে? আমার মনে হয় না, এখনো পর্যন্ত জানি না ভবিষ্যতে কি হবে। আমার কোনো ধারণা নেই যে আবেদন করবেই, করা হবে কি না, তাও আমি জানি না। দলের তরফ থেকে কোনো ফোন পেয়েছিলেন? তৃণমূল নেত্রী আপনাকে ফোন করেছিলেন? না, করেনি। তৃণমূল নেত্রী আশেপাশের লোকজন ফোন করেছিল, এবং তৃণমূল নেত্রী অন্যদের বলেছিল যে শতাব্দীর সঙ্গে কথা বলো, অনেককে হয়তো বলেছে, আমাকে কয়েকজন বলেছে, কিন্তু উনি করেননি। এতদিন পর্যন্ত বিজেপি এনডিএর বিরুদ্ধে লড়াই করে এলেন, এখন তাদের হয়ে কথা বলতে গিয়ে কোথাও গিয়ে কি একটু রাজনৈতিক মতপার্থক্য হতে পারে? রাজনৈতিক মতপার্থক্য হওয়ার না, এটা জলের মতো, যে যখন যে দলে থাকবে তখন তার মতো, কিন্তু মানুষ হিসেবে হয়তো কিছুটা অস্বস্তি বোধ হবেই, যেটা স্বাভাবিক। কোন কি কারণে এই পদ্ধতিটা বেছে নেয়? আপনি অনেকটাই বললেন, আমি তবু যদি শুধু কাজের জায়গায় আসি, মানুষের জন্য কাজ করার স্বার্থে কি? দেখুন, আগামী 3 বছর তো আমরা এমপি আছি, এখনই আমাদের কাছে এমপি এবছরে ফান্ড এসে গেছে, কিন্তু আমাদের দলের কেউ নিচ্ছে না। যাকে ফোন করছি যে এলাকার এই কাজগুলো ডেভেলপমেন্ট আছে, তারা বলছে না না, এখন না, এখনো 1.5 মাস 2 মাস বসে থাকো। তো তাহলে কাজ করবো কি করে, তাই না? আমাদেরকে, আমার ওখানে যখন আমার ডিএমকে বলতে হবে বা আমাকে সরকার থেকে হেল্প নিতে হবে, তখন তো আমাকে বলতেই হবে। তো এই 3 বছরে আমার কাজ, কারণ আমি যদি আমার ফান্ড শেষ করতে না পারি, তোমরাই বলবে যে শতাব্দী রায়ের ফান্ড ফেরত গেল, তা তো নয়। এত বছর যখন কাজ করতে পেরেছি, এবং এখন মানে আগের সরকার কি কি করেছে বিরোধীদের সঙ্গে, এখন যদি সেই সরকারে, এই সরকার যদি সেই জিনিস করে, তাহলে তো সত্যিই আমরা কাজ করতে পারবো না। তো আমাদের সরকারের সঙ্গে
কাজের সম্পর্ক রাখাটা খুব জরুরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে যদি কোনোদিন রাজনৈতিকভাবে লড়াই করতে হয় ভোটের ময়দানে, আপনি কি নামবেন কোনো কনস্টিটিউয়েন্সিতে? মনে হয় না। সেটা কি পুরনো সম্পর্কের জায়গা থেকে? হ্যাঁ, কারণ এমনিতেও আমি মমতা ব্যানার্জির লেভেলের নেত্রী নই যে মমতা ব্যানার্জির এগেনস্টে লড়বো, বা মমতা ব্যানার্জি যে পজিশনে ছিলেন বা হয় না শেষ হলেও যে পজিশনে আছেন সেখানে থেকে আমি আমি তার ধারে কাছে নেই। সুতরাং আমার ঔদ্ধত্য হবে যে ওনার এগেনস্টে লড়া, বা বোকামি হবে তার এগেনস্টে লড়তে দাঁড়ানো। এবং এই সব কিছুর পেছনেও যদি বলা হয় যে দিদির প্রতি আমার আবেগ আছে এখনো, বা ভবিষ্যতেও থাকবে, বা এরমও আমি বিশাল কেউ নই যে দিদিকে হারিয়ে আমি হারাতে পারবো বা হারিয়ে মজা পাবো। যদি কথার তর্কের খাতিরেও ধরে নিই যে দিদিকে আমি হারাবো, তাহলে যে আমার যে খুব আনন্দ হবে তাও নয়। কিন্তু এটা মমতা ব্যানার্জি অনেক ওপরে রাজনৈতিক নেত্রী, আমি সেখানে কিছু না। আমার শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী হিসাবে কাকে এগিয়ে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী? দেখো, শুভেন্দুর তো মমতা ব্যানার্জি 15 বছর কাজ করেছে, 15 বছর গেলে এগোনো পেছনের কথা ভাবতে পারবো। তবে শুভেন্দু শুরু ভালো করেছে, এরকম নয় যে যে কথাগুলো দিয়ে ইলেকশন করেছিল, প্রচার করেছিল, সেগুলো কিন্তু কথা রাখছে, সেগুলো মানে শুরুয়াত হয়ে গেছে। সেজন্য 15 বছর পর এই কাজের হিসেব নিরীক্ষে বলা যেতে পারে যে কে কত ভালো কাজ করলো। ধন্যবাদ দিদি।